আজকের ভিডিওতে তোমাদের স্বাগত। জিএসের অন্যান্য বিষয়ের মতো সায়েন্সের দক্ষতা থাকা কম্পিটিটিভ এক্সামগুলির জন্য বিশেষ প্রয়োজন। সায়েন্সের সব টপিকগুলি আমাদের চ্যানেলে কিছুদিনের মধ্যে প্লেলিস্ট আকারে প্রকাশ করা হবে। তোমরা সেই ভিডিওগুলি দেখলে আশা করি তোমাদের প্রিপারেশন জার্নিতে অনেক উপকৃত হবে। আজকের টপিক ভৌত রাশির পরিমাপ। ভৌত রাশির পরিমাপ। ভৌত রাশি কারণ কি? পদার্থের যে পরিমাপযোগ্য ধর্ম সেগুলি ভৌত রাশি। মানুষের দুঃখ দুর্দশা পরিমাপ করা সেগুলো তো সম্ভব নয়। তাহলে কি, যেগুলি পদার্থের পরিমাপযোগ্য ধর্ম সেগুলির পরিমাপই হলো ভৌত রাশির পরিমাপ। এবং ভৌত রাশির পরিমাপে প্রথমে জানতে হবে কিছু রাশি আছে যাদের আমরা এককযুক্ত রাশি বলি, অর্থাৎ তাদের কোনো একটি নিউমেরিক্যাল ভ্যালু তারপরে একটি একক যুক্ত থাকে, এবং কিছু কিছু রাশি আছে যেগুলি শুধু সেই নিউমেরিক্যাল ভ্যালু, সেই নাম্বার, একটা কোনো নাম্বার, তাই হলো তার একক, অর্থাৎ তার কোনো নির্দিষ্ট একক নেই। যেমন আমরা দেখি আলোর প্রতিসরাঙ্ক, যেমন জলের প্রতিসরাঙ্ক 1.33, কাঁচের প্রতিসরাঙ্ক এরকমই কিছু একটা 1.34 এরকম দেখে থাকি। তার ক্ষেত্রে কোনো এককের ব্যবহার হয় না। কিন্তু কিছু রাশি আছে, অর্থাৎ বেশিরভাগ রাশি যাদের একক আমরা ব্যবহার করে থাকি। এককযুক্ত রাশি এরকম মৌলিক একক, কিছু কিছু লব্ধ একক, অর্থাৎ কিছু কিছু একক যারা নিজেরাই সম্পূর্ণ। যেমন আমরা কোনো ভর মাপার জন্য কেজি ব্যবহার করি, কিন্তু তেমনি কখনো স্পিড অথবা বেগ মাপার জন্য আমরা মিটার প্রতি সেকেন্ড এরকম ব্যবহার করি। এর অর্থ কি, যে কিছু কিছু একক সেগুলি দুটি ভিন্ন ভিন্ন ছোট ছোট মৌলিক একক নিয়ে যুক্ত, তাদের আমরা বলি লব্ধ একক। এবং কিছু কিছু একক যারা নিজেরাই সম্পূর্ণ, যেমন দৈর্ঘ্যের একক মিটার, তারা নিজেরাই সম্পূর্ণ, তাই তাদের আমরা বলি মৌলিক একক। এবং কিছু কিছু রাশি যাদের আমরা বললাম একক নেই, তারা এককবিহীন রাশি। উদাহরণ হিসেবে দিলাম কোনো কোনো মাধ্যমের আলোর প্রতিসরাঙ্ক। যেহেতু এগুলি খুব বেসিক বিষয়, তাই খুব দ্রুত শেষ করার চেষ্টা করব, এবং যেগুলি একটি জটিল বিষয় সেগুলোকে বিস্তারিতভাবে পড়ার চেষ্টা করব। আন্তর্জাতিকভাবে 7টি মৌলিক রাশি ধরা হয়। প্রথম লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য, যার একক মিটার। মাস অর্থাৎ ভর, যার একক কিলোগ্রাম। সময় সেকেন্ড। অ্যামাউন্ট অর্থাৎ পরিমাণ, কোনো পদার্থের পরিমাণ, যাকে মোল এককে লেখা হয়। টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা, যাকে কেলভিন আকারে লেখা হয়। ইলেকট্রিক কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা, যার একক এম্পিয়ার। এবং লুমিনাস ইন্টেন্সিটি অর্থাৎ দীপন প্রাবল্য অর্থাৎ আলোর তীব্রতা, এই বিষয়ক এককটি হলো ক্যান্ডেলা। ক্যান্ডেলা একক, তার দ্বারাতে প্রকাশ করা হয় লুমিনাস ইন্টেন্সিটি। এই একক পড়ার সময় আমাদের আরেকটি জিনিস জানতে হবে, যেটি হলো এসআই এবং সিজিএস। আরেকটি আছে যাকে বলি আমরা এফপিএস। এসআই ইউনিট অর্থাৎ সিস্টেমা ইন্টারন্যাশনাল, অর্থাৎ আন্তর্জাতিক সিস্টেম অনুযায়ী একটি একক পদ্ধতি ধরা হয়। তার ক্ষেত্রে একটি একক ব্যবহার করা হয় এই 7টি মৌলিক রাশির জন্য। সিজিএস পদ্ধতিতে অপর একটি একক ব্যবহার করা হয়, এবং এফপিএস পদ্ধতিতে আরেকটি তৃতীয় একক ব্যবহার করা হয় একই রাশির ক্ষেত্রে। অর্থাৎ যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা যদি দেখি, এসআই পদ্ধতিতে মিটার ব্যবহার করা হলেও সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার ব্যবহার করা হয়, এফপিএস পদ্ধতিতে ফুট ব্যবহার করা হয়। এবার সিজিএস অর্থাৎ সিজিএস থেকে আসছে, সি হচ্ছে সেন্টিমিটার, জি থেকে হচ্ছে গ্রাম, এবং এস থেকে হচ্ছে সেকেন্ড। অর্থাৎ এটা হলো দৈর্ঘ্যের একক, এটা হলো ভরের একক, এবং এই যে এস সেটা হলো সময়ের একক। একই রকমভাবে এসআই পদ্ধতিকে আমরা আবার এমকেএস পদ্ধতি বলে থাকি, অর্থাৎ মিটার, কিলোগ্রাম, এবং সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে দেখলাম দৈর্ঘ্যের ক্ষেত্রে সেন্টিমিটার, ভরের ক্ষেত্রে গ্রাম, এবং সময়ের ক্ষেত্রে সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে ভরের ক্ষেত্রে পাউন্ড, পি, দৈর্ঘ্যের ক্ষেত্রে ফুট, এবং সময়ের ক্ষেত্রে সেকেন্ড। তাই এফপিএস পদ্ধতি তৃতীয় একটি পদ্ধতি। সাধারণত আমরা বেশি ব্যবহার করে থাকি সিজিএস এবং এসআই। এবং এসআই অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিট, এটি মোস্ট ইম্পর্টেন্ট। বেশিরভাগ হিসেবের ক্ষেত্রে আমাদের এই এসআই ইউনিটই ধরা হয়। তো এসআই পদ্ধতিতেই
এই 7টি মৌলিক এককের 7টি মৌলিক ইউনিটগুলি আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ লেন্থ তার জন্য মিটার, মাস তার জন্য কিলোগ্রাম, টাইম সেকেন্ড, অ্যামাউন্ট অর্থাৎ পরিমাণ, কোনো পদার্থের পরিমাণ সেটা মাপার জন্য মোল একক ব্যবহার করা হয়ে থাকে, এবং টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা, নট তাপ এবং তাপমাত্রা দুটি আলাদা জিনিস, পরবর্তীতে এই সম্বন্ধে আরও আলোচনা করব। তাপমাত্রা তার এসআই একক হলো কেলভিন, সিজিএস একক আমরা জানি ডিগ্রি সেন্টিগ্রেড। সিজিএস একক হবে ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ক্ষেত্রে, এবং যদি এসআই একক বলা হয় তাপমাত্রা তা হবে কেলভিন। এবং ইলেকট্রিক কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা তার একক অ্যাম্পিয়ার, এবং লুমিনাস ইন্টেন্সিটি অর্থাৎ দীপন প্রাবল্য তার ক্যান্ডেলা। মৌলিক এককগুলির পরে আমাদের জানতে হবে লব্ধ একক, অর্থাৎ একাধিক মৌলিক এককের সমন্বয়ে তৈরি যে রাশিগুলি সেগুলি লব্ধ রাশি। সেই রাশিগুলিকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। মনে রাখার বিষয় দুটোই। স্কেলার রাশি এর ক্ষেত্রে আমরা দেখব মান আছে কিন্তু দিক নেই, অর্থাৎ এমন রাশিগুলি যেগুলি আমরা দেখি যে তাদের নির্দিষ্ট একটি মান আছে। যেমন আমরা যদি ধরি তাপমাত্রার ক্ষেত্রে একটি মান অবশ্যই আছে, এত ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এর কোনো নির্দিষ্ট দিক আমরা দেখতে পাই না। এইরকম যে রাশিগুলি সেগুলি আমরা যদি আগের স্লাইডে ফিরে যাই, এক্ষেত্রে যে লেন্থ দৈর্ঘ্য এর ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো দিক নেই, একটি মান আছে। মাস অর্থাৎ ভর, তার ক্ষেত্রেও আমরা নির্দিষ্ট কোনো দিক পাই না, একটি মান পাই। একই রকমভাবে এই প্রত্যেক 7টির ক্ষেত্রেই আমরা দেখি যে একটি মান আছে কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই। এগুলি সবগুলি হলো স্কেলার রাশির উদাহরণ। একই রকমভাবে যদি আমরা কিছু ভেক্টর রাশির উদাহরণ দেখতে পাবো বেগ একটি নির্দিষ্ট দিক বরাবর আমাদের একটি বেগ পরিমাপ করা হয়, যে কোনো একটি ব্যক্তি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে সে যে সময়ের মধ্যে অতিক্রম করলো এবং তার সেই অতিক্রম করতে যে সময় লাগলো এবং বিন্দু দুটির মধ্যে যে দূরত্ব, সেই দুটির দ্বারাতে তৈরি হবে তার বেগের একক। এবং এই বেগ একটি ভেক্টর রাশি। বেগের মতো আমরা যদি অন্য কিছু দেখতে যাই, সরণ অর্থাৎ কোনো একটি এ বিন্দু থেকে একটি বস্তু বি বিন্দুতে পৌঁছালো, এদের মধ্যে যে দূরত্ব অর্থাৎ তার প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের যে পার্থক্য, সেই পার্থক্যটাই হলো তার সরণ। এর ক্ষেত্রে একটি নির্দিষ্ট দিক আছে, অবশ্যই বি থেকে এ আলাদা বস্তু এবং এ থেকে বি আলাদা বস্তু, অর্থাৎ দুটি ভিন্ন জিনিস, অর্থাৎ নির্দিষ্ট দিকের দ্বারাতে এর মান সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব। অর্থাৎ আমরা কি দেখলাম, স্কেলার রাশিগুলির ক্ষেত্রে মান আছে কিন্তু কোনো দিক নেই, কিন্তু ভেক্টর রাশিগুলির ক্ষেত্রে একটি মান আছে এবং একটি দিক আছে। অর্থাৎ একটি মান এবং দিকের দ্বারাতেই কোনো ভেক্টর রাশি সম্পূর্ণরূপে প্রকাশ করা সম্ভব, কিন্তু একটি স্কেলার রাশির ক্ষেত্রে শুধুমাত্র মানের দ্বারাতেই প্রকাশ করা চলে, এটি দিকের উপর নির্ভরশীল নয়। এরপরে আমাদের জানতে হবে ভৌত রাশিগুলির মাত্রা। অর্থাৎ আমরা যে লব্ধ এককগুলি পড়লাম সেগুলি এক বা একাধিক মৌলিক এককগুলি নিয়ে তৈরি, তো সেগুলো তাদের প্রকাশ করার জন্য তাদের মধ্যে যে বিভিন্ন রকম যে মৌলিক এককগুলির মধ্যে কি সম্পর্কে তারা আছে কোনো লব্ধ এককের মধ্যে, সেই জন্য সেটা প্রকাশ করার জন্য ডাইমেনশন অর্থাৎ মাত্রা ব্যবহার করা হয়। মৌলিক এককগুলির মাত্রা ধরা হয় প্রথমে ভরের মাত্রা ধরা হয় এম, দৈর্ঘ্যের মাত্রা এল, সময়ের মাত্রা টি, তাপমাত্রার মাত্রা কে। ভর এম কারণ মাস থেকে এম নেওয়া হয়েছে, দৈর্ঘ্য এল, লেন্থ থেকে আমরা এল দৈর্ঘ্য নিয়েছি, এবং সময় অর্থাৎ টি, টাইম থেকে টি নিয়েছি। এইবার উদাহরণের সাহায্যে বুঝে নিই বিষয়টা। যেমন যদি বলা হয় যে কোনো বস্তুর ঘনত্ব অর্থাৎ কি, বস্তুটির কত ভর এবং সেই ভরটি কত আয়তন নিয়ে অবস্থান করছে তার অনুপাত, তাই হলো ঘনত্ব। এবার প্রথমে আয়তনের দেখে নিই। আয়তনের ক্ষেত্রে মাত্রা কি হবে? আয়তন আমরা জানি দৈর্ঘ্য, কোনো একটি শেপ নেওয়া হলো,
এই শেপের আয়তন বলতে আমরা বুঝবো বস্তুটির দৈর্ঘ্য, বস্তুটির প্রস্থ এবং বস্তুটির যে উচ্চতা, এই তিনটে জিনিসের গুণফল আমরা আয়তন হিসেবে পাই। অর্থাৎ দৈর্ঘ্যকে 3 বার গুণ করা হচ্ছে, তবে আমরা আয়তন পাচ্ছি। অর্থাৎ আয়তন এর মাত্রা হবে এল গুণ এল গুণ এল, অর্থাৎ এল তার মাথায় কিউব। এল কিউব হলো আয়তনের মাত্রা। একই রকমভাবে ভরের মাত্রা আমরা জানি এম। অর্থাৎ আমরা যখন ঘনত্বের মাত্রা লিখব তখন লিখব এম, তার নিচে এল কিউব। এটাকে আমরা লিখতে পারি এম। এল যেহেতু ভাগ আকারে আছে তাই এল তার মাথায় -3, অর্থাৎ ঘনত্বে এর ডাইমেনশন অর্থাৎ মাত্রা এম l⁻³ এইবার এই ঘনত্বের ডাইমেনশন অর্থাৎ মাত্রা থেকে আমরা বলতে পারি এর একক কি হতে পারে। অর্থাৎ ঘনত্বের একক লেখার সময় আমরা লিখব প্রথমে এম, অর্থাৎ ভর। ভরের একক আমরা জানি এসআই পদ্ধতির যদি ব্যবহার করি তো কেজি। কেজি হলো ভরের একক এবং তার নিচে এল কিউব দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক এসআই পদ্ধতিতে আমরা জানি মিটার, অর্থাৎ মিটারের কিউব। আমরা বলতে পারি ঘনত্বের একক হলো কেজি পার মিটার কিউব, অর্থাৎ প্রতি মিটার কিউবে তার যত ওজন কেজি সেটাই আমরা বলবো। তার ক্ষেত্রে কেজি পার মিটার স্কোয়ার এই এককটাই আমরা ঘনত্বের একক হিসেবে পাবো। আর একটি সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যদি আমরা বেগের ক্ষেত্রে ধরি, বেগ আমরা জানি কোনো বস্তু কোনো একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ বস্তুটি যে দূরত্ব অতিক্রম করবে তার পরিমাণ, অর্থাৎ তার দূরত্বর পরিমাণ এবং সে যে সময়ে সেই দূরত্ব অতিক্রম করবে সেই সময় তাদের অনুপাত, এটি হলো আমাদের বেগ, কোনো বস্তুর বেগ। অর্থাৎ বেগের মাত্রা নির্ণয়ের সময় আমাদের দূরত্বের মাত্রা বাই সময়ের মাত্রা করতে হবে। দূরত্বের মাত্রা আমরা জানি, দূরত্বের মাত্রা হলো এল এবং সময়ের মাত্রা হলো টি। অর্থাৎ এ থেকে আমরা বলতে পারি বেগের মাত্রা হবে এল টি তার মাথায় -1। যেহেতু টি এর মাথায় কিছু নেই অর্থাৎ 1 আছে, তাই একে উপরে লিখলে এল t⁻⁻1 বেগের মাত্রা। এ থেকে আমরা এই মাত্রা থেকে বেগের আমরা এককে যেতে পারি কিভাবে। আমাদের এসআই অবশ্যই যে কোনো একটা ইউজ করব, হয় এসআই নইলে সিজিএস। প্রথমে এসআই দেখে নিই যে মাত্রা, তার জন্য প্রথমে দৈর্ঘ্যের মাত্রা লিখতে হবে। দৈর্ঘ্যের মাত্রা এল এবং আমরা এর দৈর্ঘ্যের মাত্রা থেকে আমরা নিয়ে আসব দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের একক মিটার এবং তার সঙ্গে টি ইনভার্স অর্থাৎ বাই টি, অর্থাৎ মিটার বাই টি, টি অর্থাৎ সময় অর্থাৎ সেকেন্ড। তাহলে আমরা পেলাম মিটার বাই সেকেন্ড, এটা হলো বেগের একক। একে সংখ্যা আমরা লিখি m/s, মিটার পার সেকেন্ড। এটি এসআই এককে। এবং আমরা যদি সিজিএস এককের কথা ভাবি, সিজিএস এককে একই এল অর্থাৎ দৈর্ঘ্যের সিজিএস একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড। সেন্টিমিটার পার সেকেন্ড এককে আমরা লিখব সিজিএস একক। কার বেগের সিজিএস একক হবে সেন্টিমিটার পার সেকেন্ড। আমরা আরেকটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি বিষয়টি। এরপরে আমরা বেগের পরে আমরা নিলাম ত্বরণ। ত্বরণ হলো বেগ পরিবর্তনের হার। অর্থাৎ কখনো কোনো একটি গাড়ি সে শুরুতে যা বেগ ছিল ধীরে ধীরে তার বেগটি বৃদ্ধি পাচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা সেই তার বেগ বৃদ্ধি এটি বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি ত্বরণ কথাটি। অর্থাৎ বেগ বৃদ্ধির হার, অর্থাৎ বেগের হার প্রতি একক সময়ে যে বৃদ্ধি পায় সেটি হলো বস্তুটির ত্বরণ। এক্ষেত্রে ত্বরণের মাত্রা নির্ণয়ের জন্য আমাদের প্রয়োজন হবে বেগের মাত্রা এবং সময়ের মাত্রা। একটু আগে আমরা দেখলাম বেগের মাত্রা আমরা পেয়েছি এল অর্থাৎ দৈর্ঘ্য এবং তার সঙ্গে সময়ের ইনভার্স অর্থাৎ t⁻⁻, অর্থাৎ l/t অর্থাৎ দৈর্ঘ্য বাই সময়, এটি ছিল বেগের মাত্রা। এবং একে যদি আমরা সময় দিয়ে আবার ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব ত্বরণের মাত্রা। এর ফলে আমরা কি দেখলাম যে এল
নিচে টি টু দি পাওয়ার -1 এর অর্থ হচ্ছে L/T, নিচে আরেকটি টি আছেই, নিচে আরেকটি টি গুণ অবস্থায় বাইরে সাইডে লিখলাম যাতে আমরা বুঝতে সুবিধা হয়। এল নিচে হলো দুটো টি অর্থাৎ টি স্কোয়ার, অর্থাৎ এল টি টু দি পাওয়ার -2, এটা আসলো ত্বরণের মাত্রা। এই ত্বরণের মাত্রা হলো এল টি টু দি পাওয়ার -2। এই থেকে আমরা ত্বরণের একক নিয়ে আসতে পারি। ত্বরণের একক কি হবে? সেম, বেগ। বেগের জন্য আমরা যে ব্যবহার করেছিলাম, যে বেগের জন্য ছিল মিটার প্রতি সেকেন্ডে, এসআই এককে মিটার প্রতি সেকেন্ড, কিন্তু এই ক্ষেত্রে সেকেন্ড একটু বেশি, আবার একে সময় দিয়ে একবার ভাগ করতে হবে, তবে আমরা পাবো ত্বরণের একক, যেটা হলো এল টি টু দি পাওয়ার -2। এই ক্ষেত্রে মাত্রা থেকে দেখতে পাচ্ছি, তাহলে আরেকবার এস নিচে গুণ হয়ে যাবে যেহেতু, তাই জন্য এস দুইবার, এস স্কোয়ার। এটি হলো ত্বরণের একক। আশা করি ত্বরণ সম্বন্ধে তোমরা এখনো পরিচিত নও, পরবর্তী ক্লাস আসতে চলেছে, সেগুলোতে ত্বরণ ভালো করে বোঝানো হবে। এবং প্রথমে যদি আমরা মাত্রা থেকে দেখতে যাই কিভাবে আসছে, এল এর জন্য এম লিখছি একটা, সরি এল এর জন্য মিটার, এল এর জন্য স্মল এম, এল এর জন্য মিটার, এবং টি সময়ের জন্য সেকেন্ড পাওয়ারে, এক্ষেত্রে যেহেতু লিখেছি তাই 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হলো ত্বরণের একক। আরেকটি ট্রিক কোশ্চেন যেটা তোমাদের জানতে হবে, ডাইমেনশন। সব রাশির ক্ষেত্রেই ডাইমেনশন অর্থাৎ মাত্রা থাকবে এরকম নাও হতে পারে। যেগুলি রাশি অনুপাত, কোনো দুটি রাশির অনুপাত, একই রাশির কোনো অনুপাত হলে তাদের কোনো মাত্রা থাকবে না। অর্থাৎ যদি আমরা দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের অনুপাত হিসেবে থাকে, তবে দুটোই বাদ যাবে, ফলে কোনো মাত্রা পাবো না। মাত্রাহীন রাশির এরকম উদাহরণ হলো কোণের ক্ষেত্রে কোনো মাত্রা পাই না আমরা, কারণ আসলে কোণ বলতে বোঝায় কোনো একটি কোণের ক্ষেত্রে কোনো একটি বড় বৃত্ত, তার মধ্যে থেকে তার ব্যাসার্ধ এবং তার এই যে বৃত্তচাপ, এই দুটোর অনুপাতই হলো কোণ। অর্থাৎ দুটি দৈর্ঘ্যের অনুপাত, সেখান থেকে কোণের মাত্রা আসে, অর্থাৎ দুটি দৈর্ঘ্যের অনুপাতের কারণে কোণের কোনো মাত্রা থাকে না। তাহলে আমাদের জিজ্ঞেস করতে পারে যে সমস্ত মাত্রাহীন রাশিগুলির মাত্রা কত? অবশ্যই অনেকের উত্তর হবে 0, কিন্তু না, উত্তর হবে 1। মাত্রাহীন রাশির মাত্রা 0 নয়, 1। মাত্রাহীন রাশির মাত্রা 1। কারণ কি, কখনো দুটি রাশির অনুপাত যখন আমরা নির্ণয় করি তখন সেটা 0 আসে না, সেটা 1 আসে। অর্থাৎ আমি যদি ভরের সাথে ভরের অনুপাত বের করি, তো আমার কাটাকুটি করে 1 আসবে। মাত্রাহীন রাশির মাত্রা 1, মনে রাখতে হবে। এখন পরীক্ষার জন্য বিশেষ কিছু ইম্পর্ট্যান্ট রাশির মাত্রা বলে দিচ্ছি, যেগুলো তোমরা মনে রাখতে হবে না, তোমরা মুখস্থ করে মনে রেখে নাও, বুঝতে হবে না, পরবর্তীতে যখন ক্লাসে আসবে সেই টপিকগুলো সেগুলো ভালোভাবে বুঝে দেওয়া হবে। প্রথমেই দেখব ঘনত্বের মাত্রা, একটু আগে পড়লাম। এম ভরের জন্য এবং এল দৈর্ঘ্যের, এল কিউব নিচে ছিল তাই এল টু দি পাওয়ার -3, এম এল টু দি পাওয়ার -3 ঘনত্ব। বেগ এল টি ইনভার্স, বলের ক্ষেত্রে এম এল টি টু দি পাওয়ার -2। এদের উপর কিছু নেই, অর্থাৎ আমি 1 লিখতেও পারি চাইলে। এম এল টি টু দি পাওয়ার -2 বলের একক। কার্যের একক এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ক্ষমতা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট এই 3টা, কারণ এগুলি আগে পরীক্ষাতে এসছে। এরপরে দেখব লিনতাপের মাত্রা এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম টি টু দি পাওয়ার -2 পৃষ্ঠটানের মাত্রা। এরপরে আমি আরেকটা তোমাদের বলে দিই যে ভরবেগ, আরেকটি রাশি আছে ভরবেগের মাত্রা, ভর এবং বেগের মাত্রার গুণফল, ভরের মাত্রা গুণ বেগের মাত্রা। অর্থাৎ ভরের মাত্রা আমরা জানি এম এবং বেগের মাত্রা এল টি ইনভার্স। তার মানে আমরা যদি ভরবেগের মাত্রা জিজ্ঞেস করে তাহলে বলতে পারবো এম এল টি টু দি পাওয়ার -1। এবং বলের ঘাত বলে একটি রাশি আছে, বলের ঘাত, এই রাশি এর মাত্রাও এম এল টি টু দি পাওয়ার -1। অর্থাৎ ভরবেগের মাত্রার সঙ্গে বলের ঘাত এই রাশিটির মাত্রা সেম। এবং অনেক সময় পরীক্ষায় আরেকটি আসে যে রাশিটি হলো টর্ক। অর্থাৎ যখন আমরা কখনো কোনো বস্তুর ঘূর্ণন ঘটে, তো সেই ঘূর্ণন ঘটানোর জন্য বস্তুর মধ্যে একটি বিশেষ রকমের বল কাজ করে, যার ক্ষেত্রে যেমন আমরা যদি কোনো একটি বস্তুকে
একটি দণ্ডকে এইভাবে রাখলাম, এর উপর দুটো ফোর্স দিচ্ছি, একটা ফোর্স এইদিকে এবং একটা ফোর্স এইদিকে, দুদিকে যদি দুটো ফোর্স দিই তো এই টাইপের ফোর্সগুলোকে বলা হচ্ছে টর্ক। তাহলে কী হবে দেখবো আমরা কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে বস্তুটি ঘুরছে। তো এই যে টর্কের ক্ষেত্রে আমরা এই বস্তু দুটি বল দুটি প্রয়োগ বিন্দুর মধ্যে যে দূরত্ব এবং যে বলটা প্রয়োগ হচ্ছে সেই দুটোর গুণফলকে টর্ক হিসেবে লিখি। টর্ক সমান সমান বল এবং বল দুটি বলের যে অ্যাপ্লাই হচ্ছে সেই দুটি বলের মধ্যে যে দূরত্ব তাকে আমরা গুণ অবস্থা যদি লিখি তো আমরা দেখতে পাবো টর্ক। এই টর্কের মাত্রা হবে বলের মাত্রা ml (10⁻²) এবং তার সঙ্গে দূরত্বের মাত্রা, অর্থাৎ দূরত্বের মাত্রা l। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে টর্কের মাত্রা হবে ml (10⁻²), কিন্তু যেহেতু এখানে অলরেডি একটা l আছে আবার একটা l গুণ, তাহলে হচ্ছে ml² (10⁻²), অর্থাৎ টর্কের মাত্রা ml² (10⁻²). এই সেম মাত্রা কোথায় দেখতে পাচ্ছি আমরা? কার্যের ক্ষেত্রে। অর্থাৎ যদি আমরা কার্য দেখতে চাই, কার্যের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কার্যের মাত্রা সমান সমান টর্ক এর মাত্রা। পরীক্ষাতে আসে যে নিম্নলিখিত কোন দুটি রাশির মাত্রা সমান, তখন আমাদের বলতে হবে কার্য এবং টর্ক এর মাত্রা সমান। টর্ক হলো যখন কোনো বস্তু তার মধ্যে দুটি বিপরীতমুখী বল প্রযুক্ত হয়, বস্তুটির মধ্যে একটি ঘূর্ণন গতি দেখতে পাই আমরা। ঘূর্ণন গতি, এই যে ঘূর্ণন গতি সৃষ্টি করার জন্য যে প্রকারের বলটা দেওয়া হয় তাকেই বলা হয় টর্ক। আমরা এই টার্মটি বাইকের ক্ষেত্রে শুনে থাকি যে এই ইঞ্জিন এত টর্ক প্রডিউস করে ইত্যাদি ইত্যাদি। তো এই টর্ক এর মাত্রা হলো ml² (10⁻²). এই সেম জিনিস হচ্ছে কার্যের মাত্রা। তো মনে রাখতে হবে, যেটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে যে কার্যের মাত্রা এবং টর্ক এই দুজনের মাত্রা একই। তাহলে আমরা দুটো জিনিস কি কি পেলাম? কার্যের মাত্রা এবং টর্কের মাত্রা সমান, এবং তার সাথে সাথে একটি ভরবেগ এবং তার সাথে বলের ঘাত, এই দুটির মাত্রা সমান। তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই যে কৌণিক বেগ। আমরা জানি যে কোণের কোনো মাত্রা নেই, কোণের মাত্রা 1। তাহলে কি হচ্ছে কৌণিক বেগ যখন হবে, কৌণিক বেগ আগে বলে দিই ব্যাপারটা। কৌণিক বেগ হচ্ছে কোনো একটি বৃত্তাকার পথে যখন কেউ ঘুরছে, কোনো একটি বস্তু, সে প্রাথমিক অবস্থান থেকে তার দ্বিতীয় একটি অবস্থান, এই প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে যে কোণটা তৈরি হচ্ছে সেই কোণটা করার জন্য তার যদি t সময় লাগে তো তার কৌণিক বেগ হবে এই কোণটি, অর্থাৎ কৌণিক সরণ এবং তার নিচে সময়। অর্থাৎ এর ক্ষেত্রে আমরা কি দেখব যে কৌণিক বেগ যখন আমরা দেখব তখন দেখতে পাবো যে তার মাত্রা হবে শুধুমাত্র, যেহেতু এখানে l, আগে আমরা রৈখিক বেগের চিত্র l t−, কিন্তু এই ক্ষেত্রে lটা থাকবে না, শুধু t−, হয়ে যাবে কৌণিক বেগের মাত্রা। এরকম ক্ষেত্রে আরও আসবে, তোমাদের পরীক্ষা আসতে পারে কৌণিক বেগের মাত্রা কি, তাই বলে রাখলাম। একই রকমভাবে যদি দেখতে যাই যে কৌণিক বেগ যদি এটা হয় কৌণিক সরণের ক্ষেত্রে মাত্রা 1। এরপরে আবার সেই পুরনো রাশিগুলিতে ফিরে যাই। রাশি যদি দেখি, কিছু রাশি এবং তাদের একক, যেমন দৈর্ঘ্য আমরা প্রথমে পড়লাম মিটার এবং সেন্টিমিটার, ভরের ক্ষেত্রে কিলোগ্রাম, গ্রাম, বলের ক্ষেত্রে নিউটন এবং ডাইন। বলের ক্ষেত্রে নিউটন হচ্ছে এসআই একক এবং ডাইন হচ্ছে সিজিএস একক। তারপরে কার্য, শক্তি এবং তাপ তিনজনের একই, এসআই পদ্ধতিতে জুল এবং সিজিএস পদ্ধতিতে আর্গ। কোণের ক্ষেত্রে যদি দেখি, কোণের ক্ষেত্রে জানি আমরা কোণের কোনো মাত্রা নেই, তবে কোণের একক আছে, এককের নাম হচ্ছে রেডিয়ান, কোণের একক রেডিয়ান। এবং ঘনকোণ, অর্থাৎ আমরা যদি কোনো শঙ্কু ফানেল দেখি, তেল ঢালার জন্য আমরা ব্যবহার করি সেই ফানেল, এরকম টাইপের শেপের যে কোণটা, সেই কোণটাকে বলা হয় ঘনকোণ। অর্থাৎ সেই ঘনকোণের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই ঘনকোণের ক্ষেত্রে ঘনকোণের একক হবে স্টেরেডিয়ান। এরপরে বৈদ্যুতিক আধানের একক কুলম্ব, এটা এসআই পদ্ধতিতে, এবং সিজিএস পদ্ধতিতে ইএসইউ আধান, এইভাবে লেখা হয়।
এছাড়াও আরও ছিল চাপ, চাপের একক আমরা জানি পাস্কেল এসআই একক, যেটা পাস্কেল। তারপরে চাপের আরও অন্যান্য এককগুলি আছে, বার ইত্যাদি। ইম্পর্টেন্ট একক দেখে নিই। দৈর্ঘ্য, যেমন আমরা প্রথম ইম্পর্টেন্ট জানি আলোকবর্ষ। আলোকবর্ষ তথা লাইট ইয়ার, লাইট ইয়ার অর্থাৎ আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় আলোকবর্ষ। দুটি নক্ষত্রের মধ্যে দূরত্ব পরিমাপের জন্য এরকম বড় বড় একক ব্যবহার করা হয়। তো আলোকবর্ষ যদি জিজ্ঞেস করা হয় কিসের একক, দৈর্ঘ্যের একক। এর সঙ্গে আমরা জানি আমরা ব্যবহার করে থাকি মাইল। অনেক সময় দৈর্ঘ্য ব্যবহার করার জন্য আমরা মাইল ব্যবহার করি। তো এই 1 মাইল সমান সমান হবে 1.6 কিলোমিটার। এবং যদি বলা হয় যে সমুদ্রের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটি নতুন একক ব্যবহার করা হয়, যেটা হলো 1 নটিক্যাল মাইল। নটিক্যাল মাইল, নটিক্যাল মাইল, 1 নটিক্যাল মাইল ইকুয়াল টু হবে 1.8 কিলোমিটার। যেমন নর্মাল মাইল সেটা হচ্ছে স্থলের জন্য ব্যবহার করা হয়, 1 মাইল ইকুয়াল টু 1.6 কিলোমিটার, এবং 1 নটিক্যাল মাইল সমান সমান 1.8 কিলোমিটার ধরা হয়। পরীক্ষাতে একটা কোশ্চেন মাঝে মাঝে আসে যে পারসেক কিসের একক। পারসেক, পারসেক যদি জিজ্ঞেস করা হয়, পারসেক হলো দৈর্ঘ্যের একক, এবং এটি হচ্ছে 3.26 লাইট ইয়ার। লাইট ইয়ার 3.26 লাইট ইয়ার অর্থাৎ আলোকবর্ষ, 3.26 আলোকবর্ষের সমান দূরত্ব হচ্ছে পারসেক, 1 পারসেক। এবং আরও আমরা জানি এগুলি হয়ে গেলো বড় দৈর্ঘ্যের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা কখনো শুনি যে 50 মাইক্রনের, সেই 50 মাইক্রনের আমাদের প্লাস্টিক ব্যাগ, বলা হয় যে এর থেকে উপরের প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা উচিত, তার থেকে কম হলে আইনত বারণ আছে। তো সেই হিসাবে মাইক্রোমিটার অর্থাৎ এটাকে বলা হয় মাইক্রন। মাইক্রন অর্থাৎ 1 মিটারের 6, অর্থাৎ 1 মিটারের 10⁶ এত অংশ যদি আমরা নিই, 1 মিটারের এত মিটার, অর্থাৎ 1 মিটারের এত অংশ যদি নিই, তবে আমরা তাকে বলতে পারি যে 1 মাইক্রন। তো এভাবে লিখলে হবে 1 মাইক্রোমিটার ইকুয়াল টু 10⁻⁶ মিটার। মনে রাখতে হবে এটা, মাইক্রন যদি কখনো আসে পরীক্ষাতে। এবং আরেকটি যেটা খুব বেশি ব্যবহৃত হয় যে আংস্ট্রন। আংস্ট্রন একক একটি আছে, আংস্ট্রন, যার চিহ্নটা এরকম। অর্থাৎ যখন কোনো পরমাণু আছে, পরমাণুর ক্ষেত্রে পরমাণুর সেই ব্যাসার্ধ, ব্যাস ইত্যাদি ব্যবহার করার জন্য আংস্ট্রম, পরমাণুর ক্ষেত্রে আরও একটি ব্যবহার করা হয় যেটা হচ্ছে ফার্মি। ফার্মি এটা একটি দৈর্ঘ্যের একক। ফার্মি ব্যবহার করা হয় পরমাণুর বেদ, ব্যাসার্ধ। কিন্তু যখন আমাদের কোনো জীবকোষ ইত্যাদি ইত্যাদি খুব ছোট কোনো দৈর্ঘ্যকে প্রকাশ করতে হয়, তখন আমাদের আংস্ট্রন এই এককটি ব্যবহার করা হয়। 1 আংস্ট্রন সমান সমান 10⁻⁻10 মিটার। 10 মাথায় 10, ইজি মনে রাখা। 10⁻⁻10 মিটার, একে বলা হয় 1 আংস্ট্রন। বাংলা আংস্ট্রন, একে বলা হয় 1 আংস্ট্রন। ফার্মি, ফার্মি হচ্ছে 10⁻⁻15 মিটার, খুবই ছোট। অর্থাৎ 1 মিটারে 10⁻⁻15 অংশ, এত অংশ যদি ধরা হয় তাহলে তাকে বলা হয় ফার্মি। এগুলি হচ্ছে পরমাণুর ক্ষেত্রে পরমাণুর ব্যাস, ব্যাসার্ধ ইত্যাদি মাপার জন্য ব্যবহার করা হয়। তো আংস্ট্রন দেখলাম যে 10⁻⁻10 মিটার। আর আমরা একটু আগে দেখেছিলাম যে মাইক্রন, মাইক্রন ছিল, সেটি একটি ছোট একক। আর তারপরে হলো মাইল, নটিক্যাল মাইল, এবং আলোকবর্ষ এবং পারসেক। এগুলি ইম্পর্টেন্ট আলোর মানে দৈর্ঘ্যের ক্ষেত্রে, দৈর্ঘ্যের একক হিসেবে এগুলি ইম্পর্টেন্ট। এরপর দেখব ভর। ভরের ক্ষেত্রে আমরা দেখেছি কি, ভরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কেজি এবং শুধু জি অর্থাৎ গ্রাম। গ্রাম এবং কেজি এই দুটি ছিল ভরের একক, কিন্তু তার সাথে আরও কিছু আছে, যেমন পাউন্ড। তোমাদের বলেছিলাম তখন এফপিএস। এফপিএস পদ্ধতিতে এফ মানে ফুট, পি মানে ছিল পাউন্ড। পাউন্ড অর্থাৎ 1 পাউন্ড মানে যদি বলা হয় তবে 0.45 কেজি, অর্থাৎ কম। 1 পাউন্ড হলো 1 কেজির থেকে কম, প্রায় হাফ কিলোর থেকেও একটু কম হচ্ছে। মানে 1 পাউন্ড সমান সমান যদি বলা হয় তবে প্রায় 450 গ্রাম। তো এই হিসেবে দেখতে গেলে পাউন্ড একটি ইম্পর্টেন্ট একক। আর তার সাথে সাথে আছে এবার কিছু টন। টন তো আমরা জানি, টন মানে হচ্ছে 110 কুইন্টাল, অর্থাৎ 10 কুইন্টাল অর্থাৎ কি 10⁻³
কেজি। 10 কুইন্টাল হলে 10 ইন্টু 100, 100 কেজিতে এক কুইন্টাল হয়, 10⁻³ কেজি। 1 কুইন্টাল মানে হচ্ছে কত? 100 কেজি, আমরা যেটা ব্যবহার করে থাকি মাঝে মাঝে। তো আরেকটা যেটা হচ্ছে সবচেয়ে বড় ইউনিট বলা হয় যে 1 চন্দ্রশেখর লিমিট। চন্দ্রশেখর লিমিট, চন্দ্রশেখর লিমিট হলো কি, যে 1 সূর্যের ভরের সঙ্গে 1.4 গুণ করলে তবে আমরা পাবো যে ভর, সেটাকে বলা হয় 1 চন্দ্রশেখর লিমিট। এটি একটি ইম্পর্টেন্ট। তাহলে এবার একটু রিভাইজ করে নিই প্রথম থেকে, যে ভৌত রাশি কাকে বলা হলো? ভৌত রাশি পরিমাপযোগ্য ধর্ম পদার্থের, তাকে ভৌত রাশি বলছি। এবং দুরকম, এককযুক্ত, এককবিহীন। যুক্তর মধ্যে মৌলিক এবং লব্ধ একক। মৌলিক একক সেগুলো যেগুলো নিজেরাই সম্পূর্ণ, লব্ধ একক হচ্ছে মৌলিক এককগুলি নিয়ে একসাথে যে তৈরি হচ্ছে যে এককগুলি, সেগুলিকে বলছি লব্ধ একক। এরপরে সে 7টি বেস ইউনিট অর্থাৎ ফান্ডামেন্টাল ইউনিট, 7টি মৌলিক রাশি, যেগুলি হলো দৈর্ঘ্য, ভর, সময়, অ্যামাউন্ট অর্থাৎ পরিমাণ, মোল। মোলের ক্ষেত্রে বলে দিই যে কোনো একটি পদার্থের যে পরিমাণে অণু, কতগুলি অণু? 6.022 ইন্টু 10⁻23 এতগুলি অণু বর্তমান, যেটুকু পরিমাণে, সেই পরিমাণটাকে বলা হয় ওই বস্তুটির 1 মোল পরিমাণ। অণু, ঠিক আছে, অণু, পরমাণু নয়। কারণ জলের ক্ষেত্রে পরমাণু হিসাব দেখলে কত হবে? তো জলের ক্ষেত্রে যদি দেখি, জলের ক্ষেত্রে 3টি পরমাণু, একটি অণুতে 3টি পরমাণু থাকছে, 2টি হাইড্রোজেন এবং তার সঙ্গে একটি অক্সিজেন। তাহলে কি হচ্ছে যে 3টি, তাহলে এর সঙ্গে 3 গুণ করলে তাহলে আমরা পেয়ে যাব অক্সিজেনের পরমাণু, মানে সরি, তাহলে আমরা পেয়ে যাব জলের ক্ষেত্রে পরমাণুর পরিমাণ। যাই হোক, সেটা অন্য টপিক। তোমাদের বলি যে 6.022 ইন্টু 10⁻23 এই সংখ্যক পরমাণু বর্তমান এমন পরিমাণে, সেই পরিমাণটাকে বলা হচ্ছে ওই পদার্থের 1 মোল পরিমাণ। তারপরে তাপমাত্রার ক্ষেত্রে দেখলাম কেলভিন, এবং ইলেকট্রিক কারেন্ট অর্থাৎ ইলেকট্রিক কারেন্টের ক্ষেত্রে অ্যাম্পিয়ার। লুমিনাস ইন্টেন্সিটি অর্থাৎ যে দীপন প্রাবল্য, ক্যান্ডেলা। এবার একটা জিনিস বলে রাখি যে এই ইলেকট্রিক কারেন্ট মনে হতে পারে যে তার একটা নির্দিষ্ট দিক আছে, কিন্তু না, তবুও ইলেকট্রিক কারেন্ট আই এ হচ্ছে একটি স্কেলার রাশি। স্কেলার, ইলেকট্রিক কারেন্ট একটি স্কেলার রাশি, মনে রাখবে যদি স্কেলার রাশি, ইলেকট্রিক কারেন্ট কি রাশি জিজ্ঞেস করা হয়, ইলেকট্রিক্যাল কারেন্ট একটি স্কেলার রাশি। তারপর স্কেলার ভেক্টর রাশি বলে দিয়েছি যে সমস্ত মান এবং দিক থাকবে তাদের বলবো ভেক্টর, এবং যাদের মান শুধুমাত্র মান দিয়ে যথেষ্ট তাদের বলবো স্কেলার রাশি। এরপরে আমাদের মাত্রাগুলি তোমরা দেখে নেবে আরেকবার। এরপরে বিভিন্ন রাশি, তাদের একক, যেমন ইম্পর্টেন্ট ছিল হচ্ছে বল, নিউটন এবং ডাইন। কার্য, তাপ, এদের ক্ষেত্রে জুল এবং আর্গ। এবং আরেকটা জিনিস বলি যে ক্ষমতার একক লেখা হয়নি। ক্ষমতার একক হলো ওয়াট। যেমন আমরা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে দেখতে পাই যে ক্ষমতা অ্যাকচুয়ালি বৈদ্যুতিক ক্ষমতা, মানে ক্ষমতা অ্যাকচুয়ালি এখন বৈদ্যুতিক হিসাবে মাপা হচ্ছে, যাতে কি হয় যে কোনো ক্ষমতার ব্যবহারিক প্রয়োগ, সেখানে তো আমরা দেখতে পাচ্ছি ওয়াট। এবং আরেকটা ব্যাপার যে ক্ষমতা আরেকটা একক ব্যবহার করা হয়, যেটা হচ্ছে হর্স পাওয়ার অর্থাৎ কি, যে অশ্ব ক্ষমতা। আমরা অশ্ব ক্ষমতা যদি দেখতে যাই কোথায় ব্যবহার করা হয়, যেমন বিভিন্ন রকম জল পাম্পের মেশিনে, যে 3 হর্স পাওয়ারের, 5 হর্স পাওয়ারের, বাড়িতে ব্যবহার করি 1 হর্স পাওয়ারের মেশিন, এবং ট্রাক্টর যেগুলি 15 হর্স পাওয়ারের হয়। অর্থাৎ এই টাইপের যান্ত্রিক ক্ষমতা, এগুলি মাপার জন্য হর্স পাওয়ার এককটি ব্যবহার করা হয়। এবং বৈদ্যুতিক ক্ষমতা, যান্ত্রিক ক্ষমতা দুটি, এবং ওয়াট এবং হর্স পাওয়ার এই দুটি হলো ক্ষমতার একক, ইম্পর্টেন্ট। এবং নেক্সট স্লাইড যাই, যে কি দেখলাম, আংস্ট্রম, মাইক্রন, আলোকবর্ষ। এবং এখানে একটি জিনিস ছাড়া গেছিল, যে আমরা অনেক সময় শুনি যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অর্থাৎ একে সংখ্যা বলে AU। যদি বলা হয় যে AU কিসের একক, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তাহলে বলতে হবে এটি দৈর্ঘ্যের একক। এবং তারপরে হচ্ছে ভরের একক আমরা দেখেছিলাম যে পাউন্ড, টন, চন্দ্রশেখর লিমিট, ইম্পর্টেন্ট। তাহলে এই ছিল আজকের ক্লাস।
আগামী ক্লাসগুলি যদি তোমাদের ভালো লাগে আজকের ক্লাস, তো আগামী ক্লাসগুলির জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো লাগলে লাইক করবে অবশ্যই। এবং